ফ্রি হিটে কথা বলবো। প্রথম যে কমেন্টসটা এসেছে মোহাম্মদ আবু সালাম খান, যতটুকু জানাচ্ছে কানপুরের মাঠে স্পিন ধরবে, তাই নাহিদ রানাকে বসিয়ে তাইজুল আর জাকের আলী অনেকও স্পিন খুব ভালো খেলে, তাকে একাদশে আনা গেলে সেটা ভালো হবে বলে তার মনে হচ্ছে। নাবিল, আপনি কি অ্যাগ্রি করবেন কিনা নাহিদ রানার জায়গায় তাইজুল? নাহিদ রানার জায়গায় আপনি তাইজুলকে অবশ্যই হয়তো কানপুরে খেলাবেন, কারণ কালোমাটির উইকেটে খেলা হবে, যেখানে প্রথম 2.5-3 দিনের পর থেকে আসলে স্পিন ধরবে এবং পেসাররা খুব বেশি সহযোগিতা এই উইকেট থেকে পাবেন না। আমরা চেন্নাইয়ে দেখেছি যে সুইং ছিল, বাউন্স ছিল, এই জায়গাতে বাউন্সটা অনেকখানি কমে আসবে, ফ্ল্যাট উইকেটে খেলা হবে যেখানে পরের দিকে গিয়ে স্পিনাররা ধরবে। এবং বাংলায় সবসময় আসলে দুই পেসার খেলিয়ে ঘরের মাটিতে অভ্যস্ত এবং ঘরের মাটির উইকেটটাই হয়তো কানপুরে থাকছে, সে কারণেই নাহিদ রানার জায়গায় তাইজুলের ইনক্লুশনটা ঠিকঠাক আছে। তবে জাকেরকে খেলাতে হলে আপনি কার জায়গায় খেলাবেন সেটা একটা বড় প্রশ্ন। যদি সাকিব আল হাসান না খেলে সেক্ষেত্রে বাংলাদেশ কি দুই স্পিনার এবং দুই পেসার নিয়ে খেলবে? সেক্ষেত্রে হয়তো জাকের আলী অনেক ঢুকতে পারেন, নতুবা লোয়ার অর্ডারে আসলে বাংলাদেশের জায়গা নেই, টপ অর্ডারে জায়গা আছে, সেখানেও জয় আছেন ব্যাকআপ হিসেবে। তবে জাকের আলী অনেক হয়তো অভিষেকের জন্য একটা অপেক্ষা করতেই হচ্ছে। পরের প্রশ্নে যদি চলে যায়, মোহাম্মদ আরিফুল ইসলাম মুন্না, তিনি বলছেন দ্বিতীয় টেস্টে তাইজুলকে খেলালে তিনি কার জায়গায় খেলবেন, কানপুরের উইকেট কেমন হবে, জয় কি একাদশে থাকবেন? যেহেতু আমাদের প্রথম 6 জনের 5 জনই বাহাতি, ভারত এটার সুবিধা কিন্তু ভালো মতো নিচ্ছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। অ্যাবসলিউটলি। সেই জায়গায় আসলে জয়ের ইনক্লুশনটা হয়তো আমরা দেখতে পাবো, যেহেতু দুই ওপেনার জাকির এবং সাদমান সে অর্থে এক্সট্রাঅর্ডিনারি কোনো পারফরমেন্স চেন্নাই করতে পারেননি। আর রাওয়ালপিন্ডিতেও সাদমান 93 রানের একটা ইনিংস খেলেছিলেন, জাকির হয়তো বা সেকেন্ড টেস্টে কন্ট্রিবিউট করেছেন, কিন্তু জয়ের কামব্যাকটা হয়তো দরকার, কারণ অল্টার করে করে খেলাটা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন আপনার বোলারদেরকেও একটা ভিন্নভাবে চিন্তা করতে বাধ্য করে। আপনি যখন লেফট হ্যান্ড ব্যাটসম্যান একজন ক্রিজে থাকবেন তখন হয়তো রাইট আর্ম অফ স্পিনার দিয়ে অপারেট করা হচ্ছে, আপনার দুই দিকেই যখন লেফট হ্যান্ড ব্যাটসম্যান তখন কিন্তু আপনি ইজিলি আশ্বিনকে একের পর এক ওভার করিয়ে যেতে পারছেন। আবার যখন একজন রাইট হ্যান্ড ব্যাটসম্যান থাকবেন তখন হয়তো রবীন্দ্র জাদেজার ভূমিকাটা বেশি হতে যাচ্ছে। আশ্বিনকে দেখেছি সেকেন্ড টেস্টে 6টা উইকেট নিয়েছেন, সেটার পেছনে টপ অর্ডারে এত বেশি বাহাতি থাকারও একটা ভূমিকা আছে। তবে বাংলাদেশ এই সিরিজটা খেলতে যাওয়ার আগে হান্নান সরকার বলেছিলেন যে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড নিয়ে তারা খুব বেশি বদার না, স্কিলটাকেই বেশি প্রাধান্য দেওয়া উচিত। হ্যাঁ, সেটাও আপনার দিতে হবে। জয়, জাকির বা সাদমান তাদের মধ্যে কেউ যদি স্কিলে এগিয়ে থাকেন সে অবশ্যই সুযোগ পাবেন। যদি দুজনের স্কিল লেভেল বা দুজনের পারফরমেন্স একই টাইপের হয় সেক্ষেত্রে হয়তো আপনি লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন ভাবতে পারেন, কারণ এটা টেস্ট ক্রিকেটে একটা বড় রোল নিশ্চিতভাবে প্লে করে। আব্দুল সামাদ তিনি বলছেন বাংলাদেশের প্রতি পাকিস্তান সিরিজের পর প্রতিপক্ষ হিসেবে যদি একটু সমীহ ছিল প্রথম টেস্টের পর, সেটা নেই, এখন তারা চিল মোডে খেলবে। এটা আসলে ইন্টারেস্টিং, কারণ আমরা বলছিলাম যে পাকিস্তান সিরিজ শুরুর সময়ে ফোকাসটা ঠিক আসলে ক্রিকেটের দিকে ছিল না, তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপট বা বন্যা পরিস্থিতি সবকিছু মিলিয়ে ক্রিকেটটা সেকেন্ডারি হয়ে দাঁড়িয়েছিল। সেই জায়গায় হয়তো বা অতটা প্রেশার বাংলাদেশের ক্রিকেটার ফিল করেনি বলেই রিল্যাক্সড হয়ে চমৎকার তারা খেলেছে। সো এই জায়গায় যদি সেটা ঘটে, আমরা যদি ফোকাসটা যদি বেশি না দিই তাহলে মনে হয় বাংলাদেশের ক্রিকেটের জন্য বেটার আসলে। পরের প্রশ্ন, কাউসার আহমেদ, অস্ট্রেলিয়া ইংল্যান্ডের তৃতীয় ম্যাচে ট্রাভিস হেডকে কেন খেলানো হয়নি? শুধু ট্রাভিস হেড না, অ্যাডাম জাম্পাকেও খেলায়নি টিম অস্ট্রেলিয়া। নিশ্চিতভাবে স্পিন ডিপার্টমেন্টে অ্যাডাম জাম্পা একমাত্র ক্রিকেটার ছিলেন অস্ট্রেলিয়া দলের স্পেশাল স্পিনার, তাকে বিশ্রাম দেওয়া হয়েছে, ট্রাভিস হেডকেও বিশ্রাম দেওয়া হয়েছে, কোনো ইনজুরি সমস্যা না। আমরা মূল সত্য কথা বলছিলাম যে 11 দিনের ব্যবধানে 5টা ওয়ানডে খেলতে হচ্ছে দুটা দলকে, সে কারণেই রোটেশনটা কিন্তু দুটা দলই মাথায় রাখছে। ইংল্যান্ডের চেয়ে অস্ট্রেলিয়া যেহেতু একটু সুবিধাজনক অবস্থানে ছিল সে কারণেই দলের মূল দুই তারকাকে তার তৃতীয় ওয়ানডেতে এসে বিশ্রাম দিয়েছে। অ্যাবসলিউটলি। লাস্ট কমেন্ট, এইচ জিয়াউর রহমান বলছেন টি10-এ বাংলাদেশি প্লেয়ারদের পারফরমেন্স নিয়ে কিছু বলেন। এখন পর্যন্ত আসলে টি10-এ বাংলাদেশি যারা খেলছেন, এনামুল হক বিজয় এবং সাব্বির রহমান দুজনই একাদশে খেলছেন। রিশাদের খেলতে যাওয়ার কথা ছিল ভারতের বিপক্ষে টি20 সিরিজে, তিনি নিশ্চিতভাবেই দলে থাকছেন, সে কারণেই এখন মিরপুরে যে ক্যাম্প হচ্ছে বা হোয়াইট বল ক্রিকেটাররা প্র্যাকটিস করছেন সেই ক্যাম্পে রিশাদ আছেন, তিনি জিম আফ্রোটা খেলতে যেতে পারেননি বা যাননি। এবং এনামুল বিজয় গেল ম্যাচে 6 বলে 22 রানে একটা ইনিংস খেলেছেন, 2টা 4 2টা 6 হাঁকিয়েছেন। এই 22 রানের ইনিংসটাতেই তিনি কিছুটা ইম্প্যাক্ট রাখতে পেরেছেন, উইকেট কিপার হিসেবে খেলছেন, টপ অর্ডারে তাকে সুযোগ দেওয়া হয়েছে, ওপেনিং ব্যাটার হিসেবে পারফর্ম করতে পারেননি প্রথম 2-3টা ম্যাচে, সে কারণে 11 ম্যাচটা তাকে মিডল অর্ডারের আগের ম্যাচটা তাকে মিডল অর্ডারে খেলানো হয়েছে। এবং যেহেতু 22 রান করেছেন মাত্র 6 বলে, হয়তো তিনি তার জায়গাটা ধরে রাখবেন। অন্যদিকে সাব্বির রহমান যতগুলো ম্যাচ খেলেছেন, 3টা বা 4টা ম্যাচ খেলেছেন, কোনোটাতেই পারফর্ম করতে পারেনি, কোনোটাতে ডাবল ডিজিটেও যেতে
পারেননি। গেল ম্যাচটাতে একটা দুর্ভাগ্যজনক রান আউট হয়েছেন এবং তিনি তার উইকেটটা আসলে বিসর্জন দিয়েছেন, কারণ ভুল বোঝাবুঝির কারণে অন্য দুটা ব্যাটসম্যান একই জায়গায় চলে এসেছিল, তখন আসলে সাব্বির ক্রিজ ছেড়ে বেরিয়ে তার উইকেটটা স্যাক্রিফাইস করেছেন। তো বিজয়ের ওই 22 রান ছাড়া এখনো পর্যন্ত টি10-এ দুই টাইগার ক্রিকেটারের কেউই একেবারেই পারফর্ম করতে পারেননি। অ্যাবসলিউটলি, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো বিদায় নিতে হচ্ছে দর্শক। সপ্তাহে 4 দিন শুক্র শনি সোম বুধ দ্য ক্রিকেট শো নিয়ে আমরা হাজির হই। যেহেতু পরের এপিসোডটায় বাংলাদেশের খেলা আছে, সেই সময়টায় হয়তো আমরা চা বিরতির সময় হয়তো বা ক্রিকেট শো নিয়ে হাজির হব। দর্শক, সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। শেষ করছি আজকের মতো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.